একটি এক্সিবিশন থেকে ৫০ কোটি টাকার হীরা হারিয়ে যায়। এরপরেই সেখানে পুলিশ অফিসারদের ডাকা হয়। আর সেই হীরা হারিয়ে যাওয়ার ঘটনার তদন্তের জন্য ডাকা হয় এমন একজন পুলিশ অফিসারকে, যে আজ পর্যন্ত কোনো কেসই অসমাপ্ত রাখেনি। তো শেষ পর্যন্ত কি হয়েছিল? সেই পুলিশ অফিসার কি এই চুরির ঘটনাটিকে ধরতে পেরেছিল? আসল চোরকে আইডেন্টিফাই করতে পেরেছিল? নাকি দুর্ধর্ষ এক চুরির মাস্টার প্ল্যানের কাছে সেই পুলিশ অফিসারও হেরে গিয়েছিল? সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি অসাধারণ একটি সাসপেন্স থ্রিলার মুভি, যেখানে থাকা টুইস্টগুলো সত্যি আপনাকে অবাক করে দেবে। তো আজ এক্সপ্লেন করব 2024 সালে মুক্তি পাওয়া মুভি সিকান্দার কা মুকদ্দর। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুটা হয় অনুপ নামের একজন লোককে দেখিয়ে, যে দূরে কোথাও যাচ্ছিল। তাকে দেখে অনেক ভীত মনে হচ্ছিল। সে প্রচণ্ড তাড়াহুড়া করছিল কোথাও যাওয়ার জন্য। আর এই ঘটনাটা ছিল 2009 সালের 15ই ফেব্রুয়ারির। ওই একই দিনে একটি এক্সিবিশন সেন্টারে হীরের এক্সিবিশন হচ্ছিল। আর সেখানে প্রচণ্ড টাইট সিকিউরিটি রাখা হয়েছিল, কারণ সেখানে কোটি কোটি টাকার হীরের এক্সিবিশন করা হচ্ছিল। আর এত টাইট সিকিউরিটি থাকার পরেও দেখা যায় সেই এক্সিবিশন সেন্টারের ভেতরে কয়েকজন পুলিশ ছদ্মবেশে ঘুরছে, যাতে তাদের কোনোভাবেই এই এক্সিবিশন সেন্টারে অনাকাঙ্ক্ষিত কোনো কিছুই না ঘটতে পারে। আর সেখানে একটি স্টলে মঙ্গেশ দেশাই এবং কামিনীকে দেখা যায় হীরের প্রদর্শন করতে। এরপরেই সেই অনুপকে দেখা যায় একটি মন্দিরের ফোন বুথে আসে। আর সেখানে আসার পরে তাড়াহুড়ো করে ফোন করতে যাবে। কয়েন না থাকায় সেখানে থাকায় একজন ভিখারির কাছ থেকে কিছু কয়েন নিয়ে সে ফোন করতে শুরু করে। আর তার পকেটে একটি কাগজ বের করে। আর সেই কাগজটা ফোন করেই সে পড়তে থাকে। সেখানে একজন লোক ফোন ধরলে অনুপ বলে ফোনটা সাব ইন্সপেক্টর কামলেকে দেওয়ার জন্য। যখন সেই লোকটা জিজ্ঞেস করে আপনি কে, তখনই অনুপ কাগজে লেখা যে গালিগুলো ছিল সেই গালিগুলো লোকটাকে দিতে থাকে। আর বলে তাড়াতাড়ি সাব ইন্সপেক্টর কামলেকে ডাকো, কারণ ডায়মন্ড এক্সিবিশনে ডাকাতি হবে। এটা শোনার পরে সেই লোকটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সাব ইন্সপেক্টর কামলেকে বলে স্যার, কোড রেড। আর এটা শুনে কামলে দ্রুত সেখানে চলে আসে আর অনুপের সাথে কথা বলতে থাকে। জিজ্ঞেস করে আপনি কে, কিন্তু অনুপ একটা কথার উত্তর না দিয়ে সেই কাগজে যা যা লেখা ছিল সে সব পড়তে থাকে। এদিকে দেখা যায় ক্লিনার ছদ্মবেশে দুইজন লোক সেই এক্সিবিশন হলে ঢোকে। আর একটি লাল কালারের ব্যাগ নিয়ে তারা সেখানে বাইরে বের হয়ে আসে। এদিকে অনুপ সাব ইন্সপেক্টর কামলেকে বলতে থাকে যে 4জন লোক হল নাম্বার 1-এ রেড করবে, ডাকাতি করবে। তাদের কাছে টিয়ার গ্যাস AK-47ও আছে। আর সেই অস্ত্রগুলো 2 দিন আগে থেকেই ভেন্যুতে এনে রাখা হয়েছে। এছাড়া তাদের নামও বলে দেয়। আর তাদের নামে যে পাস আগে থেকে বের করা হয়েছে সেটাও জানায়। আর 5 মিনিটের মধ্যেই তারা এই কাজটা শুরু করবে। তখনই ফোনটা রেখে দেয় অনুপ। ফোন রাখার পরে অন্য একজন মহিলা পুলিশ অফিসার বলে আমরা সেই ফোন বুথের লোকেশনটা খুঁজে পেয়েছি, আমরা সেখানে লোক পাঠিয়ে দিয়েছি। এদিকে পুলিশ অফিসার কামলে সিসিটিভি রুমে আসার পরেই দেখতে পায় সেই লোকটার কথা সত্যি। একটা এরিয়াতে সেই 4জন লোক মুখোশ পরে ব্যাগ থেকে গান বের করছে। আর তারা সিসিটিভির ফুটেজটা অকেজো করে দেয়। এটা দেখে পুলিশ অফিসার কামলে সাথে সাথে ফায়ার অ্যালার্মটা বাজিয়ে দেয়। আর সব লোকগুলোকে একসাথে জড়িয়ে অন্য একটা হলরুমে নিয়ে আসে পুলিশরা। পুরো হলরুমটা যেখানে ডায়মন্ড ছিল সেটা পুরোটা খালি করে ফেলা হয়। অন্যদিকে সেই 4জনকে দেখা যায় সেই হলরুমে আসে, কিন্তু কাউকেই দেখতে পায় না। তারা বুঝতে পারে না কি করবে, কিন্তু তারা তো ডায়মন্ড চুরি করতে এসেছিল। আর এই জন্যই গান নিয়ে তারা রেড করার প্রস্তুতি নেয়। ঠিক ওই সময়টাতে দেখা যায় পুলিশ তাদের উল্টো ফায়ার করতে শুরু করে। তারাও ব্যাক ফায়ার করে। আর সেখানে পুলিশ এবং সেই লোকগুলোর মধ্যে গোলাগুলি হয়। আর কিছুক্ষণ গোলাগুলি হওয়ার পরে সেই লোকগুলো পুলিশের হাতে মারা যায়। সাথে সাথেই সেখানে অ্যাম্বুলেন্স আসে। আর সেই 4জনের লাশ সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এরপরে সব লোকগুলোকে আবারও এক্সিবিশন রুমে নিয়ে আসা হয়। ঠিক তখনই কামিনী তাদের সেন্টারে দেখতে পায় 5টা ডায়মন্ড মিসিং। আর সেটার কাচও ভাঙা ছিল। সে তার বস দেশাইকে বলে। তখনই পুলিশ অফিসার কামলে সেখানে চলে আসে। সেখানে কামিনী এবং মঙ্গেশ তাকে বলে যে এখানে 5টা লাল হিরে ছিল আর সেটা লক করা ছিল, কিন্তু এখন সেটা নেই। কামলে বলে ঠিক আছে, সে দেখছে। সাথে সাথে সব এক্সিট তারা বন্ধ করে দেয়। কামলে বাকি পুলিশদের বলে সেখানে সার্চ করে দেখার জন্য, কারণটা হচ্ছে এখানে গোলাগুলি হয়েছে। হয়তোবা কোনো একটা গুলি এখানে এসে লেগেছে, যার ফলে সেটা ভেঙে অন্য জায়গায় পড়ে গেছে। কিন্তু আশেপাশে কোথাও সেই রেড ডায়মন্ড পাওয়া যায় না। অন্যদিকে বাকিরা সবাই যার যার বাড়িতে যেতে চাইছিল, কিন্তু পুলিশ অফিসার কামলে বলে ডিটেকশন টিম এখানে আসবে, তারপরে ইনভেস্টিগেশন হবে, তারপরেই আপনারা বাড়ি যেতে পারবেন।
পুলিশ অফিসার জসবিন্দর সেখানে চলে আসে আর কামলের সাথে কথা বলতে থাকে। কামলু তাকে সবকিছু খুলে বলে যে একটা টিপ এসেছিল যে এখানে একটা রবারি হবে, আর সেইভাবেই তারা প্ল্যান করে 4 জন যে ডাকাত এসেছিল তাদেরকে তারা মেরে ফেলেছে। কিন্তু যখনই সেখানে সবাই হলরুমে এসেছে, একটাই শপ থেকে 5টা ডায়মন্ড মিসিং ছিল, আর সিসিটিভিও সেই শুট আউটের 3 মিনিট আগে বন্ধ করে দিয়েছে ডাকাতরাই। তখনই সেই জসবিন্দর জিজ্ঞেস করে টিপ কে দিয়েছে। কামলে বলে যে টিপ দিয়েছে তাকে আমরা ধরার জন্য লোক পাঠিয়েছি। জসবিন্দর ভেতর আসার পরে সবাইকে দেখে আর কামলেকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয়, তোমার মন কি বলছে, এদের মধ্যে কে চুরি করতে পারে? কামলে কামিনী এবং মাঙ্গেশকে দেখিয়ে দেয়, বলে তারাই এই স্টলে ছিল আর তারাই সর্বশেষ এখান থেকে বের হয়েছিল। এছাড়া কমলে জসবিন্দরকে বলে হীরের শপের ওনার হোম মিনিস্টারের অনেক পরিচিত। হোম মিনিস্টার বলেছে যত দ্রুত এই কেসটা সলভ করবে তত দ্রুত প্রমোশন পাবে। এরপরে জসবিন্দর তাদের দুইজনকে ডাকে আর দুইজনেরই নাম জিজ্ঞেস করে আর জিজ্ঞেস করে যে এরা কোথায় কাজ করে। তারা সবকিছু বলে। সেখানে থাকা আরো অনেক লোককে জিজ্ঞেস করে কামিনী আর মাঙ্গেশের ব্যাপারে, যে তারা তাদের চেনে কিনা। সেখানে থাকা অনেকেই বলে যে হ্যাঁ, তারা কয়েক বছর ধরে একসাথে একই বিল্ডিংয়ে কাজ করছে। এরপরে জসবিন্দর ওপরে আসে আর নিচে থাকা সবাইকে বলে যখনই ফায়ার অ্যালার্ম বেজেছিল ঠিক তার আগ মুহূর্তে আপনারা কে কোথায় ছিলেন মনে করে ঠিক ওই সময় ওই জায়গায় চলে যান। সেখানে আরও একজন লোক ফায়ার অ্যালার্ম বাজার কিছুক্ষণ আগে সিসিটিভি ফুটেজ জসবিন্দরকে দেখায়, আর সেখানে সে দেখতে পায় ফুটেজে আগে যে যেভাবে ছিল এখনও ঠিক সে সেভাবেই রয়েছে। কারোর উপরেই সন্দেহ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে জসবিন্দর 3টি স্টলের কথা বলে আর বলে সেই স্টলের আশেপাশে যারা ছিল তাদের বাদে বাকি সবাই সেখান থেকে চলে যেতে, তাদের নাম আর অ্যাড্রেস দিয়ে সেখান থেকে চলে যাবে এবং তাদের সার্চ হবে। বাকি কয়েকজনের সাথে জসবিন্দর দেখা করে। জসবিন্দর ঘোরপাডে নামের একজন পুলিশ অফিসারকে বলে সবাইকে সার্চ করার জন্য সেই 3টে স্টলের। ঘোরপাডে সবাইকে একে একে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ঠিক তখনই সেখানে সিকিন্দার নামের একজন লোক আসে। সিকিন্দার জানায় সে একজন কম্পিউটার টেকনিশিয়ান আর সে এখানে কাজে এসেছিল। কিন্তু ঘোরপাডা বলে এখানে তোমার কি কাজ, আর তুমি সিসিটিভি কন্ট্রোল করতে পারো? সিকিন্দার বলে কম্পিউটার টেকনিশিয়ান আর সিসিটিভি টেকনিশিয়ান এক জিনিস নয়। এতে ঘোরপাডাও একটু রেগে যায় আর বলে কোনটা এক জিনিস আর কোনটা এক জিনিস নয় সেটা আমাকে বোঝাতে এসো না। সিকিন্দার তাকে সরি বলে। ঘোরপাডা তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু দেখা যায় সিকান্দার সেখান থেকে আসার সময় একজন বৃদ্ধ লোকের সাথে ধাক্কা খায়, আর সেই ধাক্কা দেওয়ার পরেও সেই লোকটাকে সে সরি বলে। এরপর সে আবারও যেতে শুরু করে। কিন্তু এটা দেখে জসবিন্দরের তার প্রতি সন্দেহ হয় আর ডাকে সিকিন্দারকে, আর সিকিন্দারকে জিজ্ঞেস করে তোমার যাওয়ার জন্য এত তাড়াহুড়া কেন? সিকিন্দার বলে বাড়িতে আমার মা অসুস্থ আর একা, এই জন্য। কিন্তু জসবিন্দর তাকে বিশ্বাস করে না আর বলে তুমি আবার বলো এখানে কি হয়েছিল আর তুমি কোথায় ছিলে। সিকিন্দার সবকিছু বর্ণনা করে যে আমি এই জায়গায় ছিলাম। কিন্তু অন্য একটা লোক বলে না, আমি তোমার সামনে ছিলাম, তুমি আমার পেছনে ছিলে। সিকিন্দার বলে হ্যাঁ হতে পারে, কিন্তু আমি এই জায়গাতেই ছিলাম। জসবিন্দরের আরও একটু সন্দেহ হয়। জসবিন্দর সিকিন্দারকে জিজ্ঞেস করে সে কামিনী এবং মাঙ্গেশকে কোথায় দেখেছে আর সে তাদের কবে থেকে চেনে। সিকিন্দার বলে সে তাদের অফিসে গিয়েছিল শুধুমাত্র কম্পিউটার ঠিক করে দেওয়ার জন্য, এছাড়া সে তাদের পার্সোনালি চেনে না। এতে জসবিন্দরের সন্দেহটা বেড়ে যায়। সে অন্য একজন পুলিশ অফিসারকে বলে সিকিন্দারের পুরো বডি ফুল চেক করার জন্য। এরপর সে আলাদাভাবে কামিনী এবং মাঙ্গেশকে ডাকে আর জিজ্ঞেস করে তারা কোথায় কতদিন ধরে কাজ করে এবং কোথা থেকে এসেছে। এছাড়া সিকিন্দারকে সে কিভাবে চেনে। কিন্তু কামিনী এবং মাঙ্গেশ বলে তারা সিকিন্দারকে চেনে না। যখন জসবিন্দর বলে যে সে তো আপনাদের অফিসে কম্পিউটার ঠিক করতে এসেছিল, কামিনী এবং মাঙ্গেশ বলে হ্যাঁ আসতে পারে, কিন্তু আমরা তাকে পার্সোনালি চিনি না। এরপরে জসবিন্দর কামিনী এবং মাঙ্গেশকে জিজ্ঞেস করে যে হিরোগুলো চুরি হয়েছে সেটার প্রাইস কত। কামিনী বলে আনুমানিক 50 থেকে 60 কোটি টাকা হবে। এটা শুনে জসবিন্দর একটু অবাক হয়ে যায়। সাথে সাথে তার হায়ার অফিসারকে কল করে আর বলে স্যার আপনি এখানে বলেছিলেন ছোটখাটো একটা রবারি হয়েছে, কিন্তু এখানে তো 50 থেকে 60 কোটি টাকার মামলা। সেই পুলিশ অফিসার বলে হ্যাঁ, আর এই জন্যই তো তোমাকে সেখানে পাঠানো হয়েছে হোম মিনিস্টারের ডিরেক্ট নির্দেশনায়, কারণ তোমার কেস সলভের রেট 100%, আর সে আশা করবে এটাও তুমি সলভ করে ফেলবে।
জসবিন্দর বলে, হ্যাঁ, আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি এটা সলভ করে ফেলবো। হায়ার অফিসার বলে, 24 ঘন্টা পরে এসে তোমার প্রমোশন লেটারটা নিয়ে যেও। এদিকে ফুল বডি চেক আপ করার পরে সিকান্দারকে সেখানে নিয়ে আসা হয়, কারণ সেখানে কিছুই পাওয়া যায়নি। এরপরে সিকান্দার জসবিন্দরকে বলে, আমার মাকে খবর পাঠাতে হবে যে আমার আজকে আসতে লেট হবে, কারণ সে অসুস্থ আর বাড়িতে একা। জসবিন্দর তাকে পারমিশন দেয়। সিকান্দার একজন লোককে কল করে আর বলে, আঙ্কেল, আমার মাকে বলে দিবেন আজকে আমার আসতে একটু লেট হবে, কাজ পড়ে গেছে। সেই লোকটা বলে, ঠিক আছে, তোমার মা কিছুক্ষণ আগেই তোমার খোঁজ নেওয়ার জন্য এসেছিল। সিকান্দার ফোনটা রেখে দেওয়ার পরে সাথে সাথে জসবিন্দর সেই ফোনটা নেয়। সেই একই নাম্বারে ফোন করে আর জিজ্ঞেস করে, একটু আগে যে লোকটা আপনাকে ফোন করেছিল তাকে আপনি কিভাবে চেনেন? সেই লোকটা সব সত্যি কথা বলে দেয় যে সেই লোকটা হচ্ছে সিকান্দার, আর সিকান্দার তার বাড়িতেই ভাড়া থাকে তার মায়ের সাথে। জসবিন্দর বুঝতে পারে এখানে কোনো প্রবলেম নেই, সিকান্দার সবকিছু সত্যি কথা বলেছে। কিন্তু জসবিন্দর আবারও তিনজনকে একই সাথে দাঁড় করায় এবং সবাইকে জিজ্ঞেস করে তারা কয় বছর ধরে সেই হীরের শপে কাজ করে। মাঙ্গেশ বলে সে এই হীরের শপে 32 বছর ধরে কাজ করে। কামিনী বলে সে 3 মাস ধরে কাজ করে। অন্যদিকে সিকান্দারকে জিজ্ঞেস করা হয় সে কিভাবে এদের দুইজনকে চেনে, কিন্তু সিকান্দার আবারও বলে সে শুধু এদের অফিসে একবার গিয়েছিল কম্পিউটার ঠিক করার জন্য, সে এদের পার্সোনালি কোনোভাবেই জানে না। কিন্তু তারপরে জসবিন্দর বলে, আমি জানি তোমাদের ভেতর থেকে 3 জনের মধ্যে যে কোনো একজনই এই কাজটা করেছে, হয়তোবা 2 জন মিলে, হয়তোবা 3 জন মিলে রয়েছে এই চুরির পেছনে। বলে দাও কি এই কাজটা করেছো, নয়তোবা তোমাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হবে, প্রচন্ড টর্চার করা হবে, তার আগে ভালোই ভালোই বলে দাও। কিন্তু 3 জনই বলে তারা এই কাজটা করেনি। জসবিন্দর বলে, আমার ইনস্টিংক্ট বলছে তোমাদের 3 জনের মধ্যেই কেউ এই কাজটাতে জড়িত, অথবা তোমরা 3 জনই, কারণ আমার গাট ফিলিং কখনো ভুল বলে না। কিন্তু তারা 3 জন বারবার একই কথা বলতে থাকে। অবশেষে 3 জনকেই থানায় ধরে নিয়ে আসা হয়। দেখা যায় কামিনীর ছোট্ট একটা ছেলে ছিল, সে তার ছেলেকে নিয়েই থানায় চলে আসে, কারণ বাড়িতে তার দেখাশোনা করার মতো কেউ নেই। অন্যদিকে সেলের ভিতরে বন্দী ছিল মঙ্গেশ এবং সিকান্দার। সিকান্দার বলতে থাকে, এখন আমাদের সাথে কি হবে? মঙ্গেশ বলে, কি আর হবে, আমাদের টর্চার করবে, মারবে, এরপরে আমাদের থেকে সত্যি বের করার চেষ্টা করবে। কিন্তু আমরা তো চুরি করিনি, তাহলে কি বের করবে? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, কামিনী এখানে মিথ্যে কেন বলল? এটা শুনে সিকান্দার অবাক হয়ে যায়। তখনই মঙ্গেশ বলে, কামিনী এখানে বলেছিল সে 3 মাস ধরে কাজ করে, কিন্তু না, সে এই আগেও একই হীরের দোকানে 4 বছর কাজ করে গেছে, আর এখন যে 3 মাসের কথা সে বলেছে সেটা ছিল তার সেকেন্ড ইনিংস। এটা শুনে সিকান্দার একটু অবাক হয়ে যায়। এরপরে সিকান্দারকে আলাদা একটি সেলে নিয়ে এসে চেয়ারের সাথে বেঁধে ফেলা হয় আর গড়পাটে তাকে মারতে শুরু করে, কিন্তু সেখানে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই জসবিন্দর আসে। গড়পাটাকে বলে, এভাবে হবে না, আজকে রাতের মতো ওকে এভাবেই কাটাতে দাও, কালকে রিমান্ড মঞ্জুর হওয়ার পরে তারপর আমি বিষয়টা দেখছি। তখন সেখান থেকে সে চলে যেতে যাবে, ঠিক ওই সময় সিকান্দার তাকে বলে, আপনি কি আপনার 100% কেস সলভের রেকর্ডটা এভাবেই বানিয়েছেন, জোর করে কাউকে অপরাধী বানিয়ে? এতে জসবিন্দর হাসে, সিকান্দারকে সেখানে চড় মেরে যেতে থাকে। কিন্তু সিকান্দার তাকে বলে, যেদিন আপনি বুঝতে পারবেন যে আমি চুরি করিনি, আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে সেই দিন আমার চোখে চোখ রেখে আপনাকে সরি বলতে হবে। কিন্তু জসবিন্দর সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে যায়। 15 বছর পরের ঘটনা দেখানো হয়। জসবিন্দরের অবস্থা অনেকটাই পরিবর্তন ঘটেছে। তাকে ওয়াশরুমে বসেও ড্রিঙ্কস করতে দেখা যায়। তখনই একজন পুলিশ অফিসার এসে বলে, হায়ার অফিসার আপনার জন্য অপেক্ষা করছে। তখনই জসবিন্দর মদ খাওয়ার পরেও নিজেকেই কিছুটা পরিপাটি করে সেখান থেকে চলে যায়। এরপরে সে হায়ার অফিসারের কাছে গেলে সে হায়ার অফিসার তাকে একটি লেটার দেয়, যেখানে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, কারণ সে যখন তখন ডিউটিতে বসেও মদ খেতে থাকে, আর এটা পুলিশরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। অন্যদিকে তাকে আগেই সাসপেন্ড করা হয়েছিল, ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও সে কথা শোনেনি, কারণ এতদিনের জসবিন্দরের জীবন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন তার লাইফে আর কোনো শৃঙ্খলা নেই, যার ফলে তার এত ভালো একটা ক্যারিয়ার মদ খেয়ে খেয়েই সে নষ্ট করে ফেলে। জসবিন্দর সেখান থেকে চলে আসে। এরপরে কোর্টে জসবিন্দর এবং তার স্ত্রী কৌশালয়কে দেখানো হয়। আজকে তাদের ডিভোর্স হয়ে যায়, আর জাজ সেটারই রায় দিয়ে দেয়। এরপরে তারা দুজনে একসাথে বসে কথা বলে। জসবিন্দর তাকে বলে সে নিজেকে শুধরে নেবে, কিন্তু কৌশল্যা কোনোভাবেই মানতে নারাজ, বলে যেটা হয়ে গেছে হয়ে গেছে, তুমি যেটা সাইন করেছো সেই মোতাবেক প্রত্যেক মাসে আমাকে টাকা পাঠিয়ে দিও। যদি এটাও না করো তাহলে তোমার যে শেষ প্রপার্টিটা রয়েছে সেটাও আমার নামে হয়ে যাবে। এটা বলে কৌশলের দেওয়া আংটিটাও নিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপরে রাতের বেলা জসবিন্দরকে দেখা যায় একটি শপে বসে মদ খেতে। এরপরে সে একজনকে আবুধাবিতে কল করে।
সেই লোকটা জসবিন্দরকে বলে, আপনার পার্টি কালকে আবুধাবি থেকে ইন্ডিয়া যাচ্ছে, কারণ তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সেই লোকটা জসবিন্দরকে বলে, আমার টাকাগুলো কবে দেবেন? 3 মাস হয়ে গেছে, কোনো পেমেন্ট পাচ্ছি না। জসবিন্দর বলে, পেয়ে যাবে। এরপরে জসবিন্দর সেকেন্দারকে কল করে আর বলে, আজকে আমার চাকরিটাও চলে গেছে, তাছাড়া ডিভোর্সও হয়ে গেছে। আমি সব অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছি, শুধুমাত্র তোমার অ্যাকাউন্টটা ছাড়া। তুমি সত্যিই ছিলে, তুমি চোর ছিলে না। আমার ইনস্টিংক্ট ভুল ছিল, আই এম সরি। সিকান্দার বলে, এভাবে বললে তো হবে না, আপনি বলেছিলেন আমার সামনে বসে আমার চোখে চোখ রেখে তারপরে সরি বলবেন। জসবিন্দর বলে, ঠিক আছে, কালকে এসে আমার সাথে দেখা করো। ফোনটা কাটার পরে সিকান্দার সেখানে বসেই কাঁদতে থাকে। দেখা যায় সিকান্দার সেই লোকটার পাশে বসেছিল, যে লোকটা কিছুক্ষণ আগেই জসবিন্দরকে সিকান্দারের খবর দিয়েছিল। সেই লোকটা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, এরপরে সেখান থেকে উঠে চলে যায়। সিন আবারও কাট হয়ে যায়। 15 বছর আগের ঘটনা দেখানো হয়। জসবিন্দর আদালতে আসে। সেখানে আদালতে সবাই উপস্থিত ছিল। দেখা যায় একজন উকিল সিকান্দার এবং মাঙ্গেশের রিপ্রেজেন্টেটিভ ছিল, কিন্তু সেখানে কামিনীর কোনো লয়ার ছিল না। যখন তাকে লয়ারের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, কামিনী বলে, আমি তো জানতাম না লয়ার কিভাবে নিতে হয়। তখন সেই উকিল বলে, প্রবলেম নেই, আমি তার হয়ে কেস লড়ব। সে সবার হয়ে সেখানে বেল চায়, কিন্তু বিপরীত দলের উকিল বলে তাদের 14 দিনের রিমান্ড চায়, কারণ ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ আয়ও মনে করে যে এই 3 জনের মধ্যে যে কোনো একজন হয়তোবা সেই ডায়মন্ডগুলো পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ তারা ডায়মন্ডগুলো হজম করার চেষ্টা করেছে। আর এই ধরনের অনেক কেস দেখানো হয় যেখানে চোররা ডায়মন্ড হজম করে সেখান থেকে পালিয়ে বেঁচেছে। তাই সেই আয়ও আদালতের সামনে বলে যে তাদের ফুল বডি সে চেক আপ করতে চায় আর 14 দিনের রিমান্ড চায়, কিন্তু সেখানে জাজ তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপরে সিন আবারও কাট হয়ে যায়। বর্তমানের ঘটনা দেখানো হয়। সিকান্দারকে দুবাই এয়ারপোর্টে দেখানো হয়, আর সে একজনের সাথে ভিডিও কলে কথা বলে, 30 মিনিট পরে আমার ফ্লাইট, তোমাকে অনেক মিস করছি। এরপরে সিকান্দার সেখানে বসে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক ওই সময়টাতেই তার আগের কথা মনে পড়ে। সিন আবারও ফ্ল্যাশব্যাক চলে যায়। তাদের এক্সরে করার জন্য হসপিটালে নিয়ে আসা হয়। তখনই সিকান্দারের একজন নার্সের সাথে ধাক্কা লাগে। সিকান্দার তাকে কাগজপত্র উঠিয়ে দিয়ে সেখানে চলে আসবে, কিন্তু সেই নার্স তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু সিকান্দার তার কথা না শুনি সেখান থেকে চলে আসে। এটা দেখে সেই নার্স প্রিয়া একটু অবাক হয়, কিন্তু তারপরে সে কিছু বলে না। এরপরে তাদের 3জনই এক্সরে করা হয়, কিন্তু এক্সরে রিপোর্ট থেকে জানা যায় তাদের 3জনের বডির ভেতরে কোথাও ডায়মন্ডের কোনো ট্রেস পাওয়া যায়নি। এটা শুনে জসবিন্দর অবাক হয়, তাহলে কিভাবে ডায়মন্ডগুলো চুরি করলো? এদের 3জন কিভাবে ডায়মন্ডগুলো সরিয়েছিল? ঠিক তখনই গড়পাডা ফোন করে জসবিন্দরকে আর বলে, সেই দিন যে টিপটা দিয়েছিল তার ট্রেস আমরা পেয়েছি, তাকে থানায় নিয়ে এসেছি। জসবিন্দর সাথে সাথে সেখানে চলে আসে আর রেগে অনুপকে বলতে থাকে, এত বড় একটা কাণ্ড করেছো, টিভি তো নিউজ দেখেছো, কিন্তু তারপরেও তোমার একবার মনে হলো না এরপরে থানায় এসে আমি নিজেই যোগাযোগ করি? অনুপ বলে, হ্যাঁ আমার মনে হয়েছে, আসলে আমি একটা বিয়ের অনুষ্ঠানে ছিলাম, আমি ভেবেছিলাম বিয়ের অনুষ্ঠানটা শেষ করেই আমি থানায় আসব। এরপরে জসবিন্দর তাকে জিজ্ঞেস করে, সেদিন এক্সিবিশনে যে ডাকাতি হবে সেটা তুমি কি করে জানলে? অনুপ বলে, আমি জানি না, আমি প্রতিদিনের মতো সকাল 9টা বাজে সেখানে চলে আসি রাস্তায় আমার মেয়েকে উঠিয়ে দেওয়ার জন্য। তো সে তার মেয়েকে রাস্তায় উঠিয়ে দেয়। ঠিক তখনই অনুপের কাছে একটা কল আসে আর বলে, প্রত্যেকদিন মেয়েকেও অটোতে উঠিয়ে দিন, কিন্তু অটোওয়ালার ফেসটাতে একবার ভালো করে দেখে নেবেন যে মেয়েকে কার সাথে পাঠালেন। অনুপ ভয় পেয়ে যায় আর সেই অটোর পেছনেই দৌড়াতে থাকে, কিন্তু কোনোভাবেই অটোটাকে ধরতে পারে না, কারণ সেটা সেখান থেকে অলরেডি চলে গিয়েছিল। এরপরে অনুপ ফোনে আবার ফোন করে আর বলে, আপনি কে, কি চান? সেই লোকটা বলে, টেনশন করো না, তোমার মেয়ে ঠিকঠাক সময় মতো নিরাপদে ঘরে পৌঁছে যাবে, কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তোমার ট্রাউজারের পকেটে একটা ছোট্ট চিরকুট আছে, তোমার সামনে যে পিসিউটা আছে মন্দিরে সেখানে যাবে আর এই চিরকুটটা পড়বে, তারপরেই তোমার কাজ শেষ। বাড়ি ফিরে দেখবে তোমার মেয়ে সুস্থ রয়েছে। পরে অনুপ জানতে পারে যে সেই দিন তার মেয়ের কোনো কিডন্যাপিং হয়নি। প্রত্যেকদিন যে অটো ড্রাইভার তার মেয়েকে স্কুলে দিয়ে আসে সেই দিনও সেই এসেছিল, মানে তাকে বোকা বানানো হয়েছিল। এরপরে জসবিন্দর তার কাছ থেকে সেই চিরকুটটা নিয়ে নেয়। অন্যদিকে জসবিন্দর সেই 3জনকে দেখিয়ে বলে যে এদের 3জনের থেকে কাউকে চেনো কিনা। অনুপ 3জনের দিকে এমনভাবে তাকায় যে সে যেন তাদের চেনে, কিন্তু একটু পরপরই সে বলে, না, এদের কাউকেই সে চেনে না। এদিকে রিমান্ডের 7 দিন ধরে তাদের প্রচণ্ড টর্চার করা হয়, কিন্তু তারপরেও কামিনী, মাঙ্গেশ এবং সিকান্দার তারা সবাই বলে যে এই চুরি তারা করেনি, সেই হীরের ব্যাপারে তারা কিচ্ছু জানে না। 7 দিন শেষে আবারও কোর্টের শুনানি হয়, যেখানে
বিপক্ষ দলের উকিল আরও 7 দিনের রিমান্ড চায়। আইও অফিস জজবিন্দর বলে, হ্যাঁ, তার ইনস্টিংক্ট বলছে যে এরাই চুরি করেছে, আর 7 দিন দিলে সে সেটা প্রমাণ করে দেবে। কিন্তু সেই জাজ বুঝতে পারে যে জজবিন্দরের কাছে কোনো প্রমাণই ছিল না। এই জন্যই সেই 3 জনকে বেল দিয়ে দেওয়া হয়। এরপরে সিকিন্দার বাড়ি চলে আসে। দেখা যায় সে নার্স প্রিয়া তার সাথে দেখা করতে আসে। সিকিন্দার বলে, ভালো হয়েছে হসপিটালে দেখার পরে তুমি আমার সাথে কথা বলনি, তাহলে সেই আইও অফিসার তোমাকেও সন্দেহ করে এই কেসে ভেতর ঢুকিয়ে নিত, কারণ সে তার 100% সলভিং রেকর্ড রাখার জন্য যে কোনো কিছু করতে পারে। তখনই সিকিন্দারের মায়ের কাছ থেকে সিকিন্দার জানতে পারে প্রিয়াকে আজকে ছেলেরা দেখতে আসবে। এটা শুনে সিকিন্দারের একটু মন খারাপ হয়। প্রিয়া তার মাকে বলে, কি করব, আপনার ছেলে তো আমাকে পাত্তাই দিল না, তাই ভাবলাম বয়স পেরিয়ে যাওয়ার আগে বিয়েটা করে নেই। প্রিয়া নিজের কান্না লুকিয়ে সেখান থেকে চলে আসে। পরদিনই সিকিন্দার যখন তার কর্মক্ষেত্রে যায়, সে দেখতে পায় তার চাকরিটা আগেই চলে গেছে। তাকে কোথাও কোনো চাকরি দেওয়া হচ্ছে না, কেউ কোনো হেল্প করছে না। আর এভাবেই কয়েক মাস কেটে যায়। বাড়িওয়ালা বলে, 3 মাস হয়ে গেছে, এখন বাড়ি ভাড়া দিতে না পারলে তোমরা চলে যেও। সিকিন্দার অনেক কষ্টে তার কাছ থেকে 7 দিনের সময় চেয়ে নেয়। এদিকে তারা আবারও 3 জন কোর্টে আসে, কিন্তু তাদের উকিল বলে লয়ার ছুটিতে আছে, তাদের কেসটা শুনানি 3 মাস পরে হবে। কিন্তু সেই লয়ার সিকিন্দারের কাছে তার ফিস চায় আর বলে, আমি তোমাদের কেসটা অনেক কম টাকায় লড়েছি, এখন আমার টাকাটা দিয়ে দাও। সিকিন্দার বলে, আমাকে কয়েকদিন সময় দাও। এতে লয়ার একটু রেগে যায়। তখনই সেখানে কামিনী চলে আসে আর সিকিন্দারের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে, এই টাকাটা ধার দেওয়ার জন্য ধন্যবাদ। সে টাকাটা ফেরত দিচ্ছে। যদিও সিকিন্দার তাকে কোনো টাকা ধার দেয়নি, কামিনী এটা শুধুমাত্র তাকে বিপদ থেকে রক্ষা করার জন্যই দিয়েছে, আর এটা সিকিন্দার বুঝতে পারে। সিকিন্দার সেই টাকা দিয়ে উকিলের ফিসটা পরিশোধ করে দেয়। এরপরেই কামিনী আর সিকিন্দার একসাথে বসেই কোর্ট চত্বরে চা খেতে থাকে। সেখানে কামিনী আর সিকিন্দার কথাও বলতে থাকে। কামিনী জানায় তার পরিবারে তার একটি ছোট বোন এবং ছোট্ট ছেলে রয়েছে। তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, কারণ অন্য একটি মেয়েকে ভালোবেসে তার হাজবেন্ড তাকে রেখে তার সাথে পালিয়ে গিয়েছে। অন্যদিকে সিকিন্দার জানায় তার পরিবারে শুধুমাত্র তার মা রয়েছে। আর এভাবেই সিকিন্দার এবং কামিনীর কথাবার্তা বাড়তে থাকে। তারা একে অপরের কাছে আসতে থাকে। সিকিন্দার অনেক কষ্টে ছোট একটা চাকরি জোগাড় করে নেয়। এদিকে কামিনীর সাথে তার সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে থাকে। আর একদিন হঠাৎ করে সিকিন্দার খবর পায় তার মা মারা গেছে। সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। কিন্তু এরপরই সিকিন্দার আর কামিনী একসাথে থাকতে শুরু করে। তারা দুজনে বিয়ে করে নেয়। সিন কাট হয়ে যায় আর ঘটনা বর্তমানে চলে আসে। সিকিন্দারকে দেখা যায় সে ফ্লাইটে ছিল। এয়ারপোর্টে তাকে তার বন্ধু মনীষ রিসিভ করতে আসে। তারা যাওয়ার সময় একে অপরের সাথে কথা বলতে থাকে। মনীষ তাকে ধন্যবাদ জানায়, বলে, লকডাউনের সময় তুমি যদি টাকাগুলো না পাঠাতে তাহলে আমার ব্যবসা একেবারে লস হয়ে যেত। সিকিন্দার বলে, কেন তুই আমাকে লজ্জা দিচ্ছিস? এরপরে সিকিন্দার বলে, তুই আমার ব্যাগপত্রগুলো নিয়ে বাড়ি চলে যা, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসছি। কামিনীকে বলিস আমার একটু কাজ আছে। মনীষ তার সাথে আসতে চাইলেও সিকিন্দার তাকে না করে। এরপরে সিকিন্দারকে দেখা যায় সেই মদের দোকানে চলে আসে, যেখানে জসবিন্দর তার জন্য অপেক্ষা করছিল। আর সেখানে আসার পরে তারা একটি টেবিলে বসে ড্রিঙ্কস করতে শুরু করে। সিকিন্দার তাকে সরাসরি বলে দেয়, আপনি যেটা বলার জন্য আমাকে এখানে ডেকেছেন সেটা বললে আমার খুব ভালো লাগতো। জসবিন্দর বলে, তোমার কি মনে হয় যে আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি? সিকিন্দার বলে, হ্যাঁ, আপনার যে ইনস্টিংক্ট ছিল সেটার জন্যই আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। জসবিন্দর বলে, শুধু তোমার নয়, আমার এই ইনস্টিংক্টের কারণে আমরা আমাদের দুজনের লাইফটাকে নষ্ট করে ফেলেছি। আমি তো তোমার কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমি তোমার সাথে কি করেছি সেটা যদি তুমি নাই জানতে পারো তাহলে ক্ষমা চাওয়াটা অসম্পূর্ণই থেকে যাবে। সিকিন্দার বলে, আমি জানি আপনার জন্য আমার চাকরি গিয়েছে, আপনার জন্য আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, আপনার জন্য আমার মুম্বাই ছাড়তে হয়েছে, আপনার জন্যই আমি 15 বছর মুম্বাইয়ের বাইরে ছিলাম। জসবিন্দর বলে, তুমি কিছুই জানো না। তুমি বলো মুম্বাই ছাড়ার পরে তোমার সাথে কি হয়েছে, তারপরে আমি বলছি আমি তোমার সাথে কি করেছিলাম। সিকিন্দার বলতে থাকে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় এখনও তাদের কেসের নিষ্পত্তি হয়নি। তারা 3 জনই আদালতে ছিল। আর তখনই সিকিন্দারের আবারও জানুয়ারির 2 তারিখে ডেট দেওয়া হয় এই কেসটার শুনানির জন্য। তখনই তার বন্ধু মনীষ সেখানে চলে আসে আর সিকিন্দারকে বলে, তুমি এখানে থাকলে তোমার জীবনটা এই কেসেই ধ্বংস হয়ে যাবে। এই শহর ছেড়ে চলে যাও, এখানকার বাকি জিনিসটা আমি দেখে নেব। তোমরা তো বেলেই বাইরে রয়েছ, পুলিশ তোমাদের বেশি খোঁজাখুঁজির চেষ্টা করবে না, কারণ সে আইও অফিসারের কাছে তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। আমি তোমার জন্য আগ্রায় একটা চাকরির ব্যবস্থা করেছি, সেখানে যাও, সেখানে যেয়ে তোমরা দুজন নতুন করে জীবন শুরু করো। মনীষ একটু দূরে যেয়ে সেই লোকটার সাথে কথা বলতে থাকে।
সিকান্দার বলে, মুনিশ আমার জন্য এমনিতেই অনেক করেছে, আর আমার কাছে এত টাকাও নেই। এছাড়া দিব্যানীর স্কুলের ফি, আমাদের ছেলের স্কুলের ফি, এত টাকা আমার কাছে নেই। কামিনী বলে, আমার কাছে কিছু টাকা জমানো আছে। তখনই মনীষ চলে আসে আর বলে, চাকরি রেডি হয়ে গেছে, মাসিক বেতন 15,000 টাকা, এছাড়া থাকার জন্য তারা একটা ঘরও দেবে। এর কয়েকদিন পরেই দেখা যায় সিকান্দার এবং কামিনী তার ছেলে এবং কামিনীর বোনকে নিয়ে আগ্রায় চলে আসে, আর সেখানে গ্লাস ফ্যাক্টরিতে কাজ শুরু করে দেয়। সেখানে তাদের ছেলে এবং কামিনীর বোনকে স্কুলেও ভর্তি করে দেয়। তাদের জীবনটা ভালোই চলছিল। এভাবেই 2 বছর কেটে যায়। কামিনী আর সিকান্দার জশবিন্দরের কথা ভুলেই যাচ্ছিল। তখনই মঙ্গেশ তাকে কল করে আর বলে, তোমাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে, তোমাদের এখানে সার্চ করে পাওয়া যায়নি, এজন্য পুলিশরা ভেবেছে তোমরা দুজনেই পালিয়ে গেছো, তাই তোমাদের দ্রুত এখানে এসে হাজিরা দিতে হবে। এছাড়া আগের জাজের বদলি হয়ে গেছে, নতুন জাজ অনেক রাগী, তাই তোমাকে এখানে আসতেই হবে। এটা শুনে সিকান্দার চিন্তায় পড়ে যায়। সিকান্দার কামিনীর সাথে রাতে কথা বলে। সেখানে কামিনীকে রেখে সিকান্দার চলে আসে কোর্টে হাজিরা দেওয়ার জন্য। নতুন জাজ পুরো ফাইলটা পড়ার পরে দেখে আইও অফিসার এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে একটা প্রমাণও বের করতে পারেনি, কিন্তু দিনের পর দিন সময় চেয়ে যাচ্ছে। এরপরে দেখা যায় সেই উকিলও একই কাজ করে, আবারও নতুন সময় চায়, কিন্তু জাজ তাদের 3 জনকে মুক্তি দিয়ে দেয় আর কেসটা ক্লোজ করে দেয়। বলে, সেই অফিসার এই কেসে কোনো ইনভেস্টিগেশনও করতে পারেনি, কোনো প্রমাণই জোগাড় করতে পারেনি, তাহলে কেন দিনের পর দিন তাকে সময় দিতে হবে। আর কেসটা ক্লোজ করে দেওয়াতে তারা সবাই খুবই খুশি হয়ে যায়। সিকান্দার সেখান থেকে আবারও আগ্রায় ফিরে আসে, আর আসার পরে দেখতে পায় কামিনী একটু অসুস্থ, কিন্তু তারপরও তাকে খুশির খবরটা দেয়। যেহেতু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যায়নি, তাই তাদেরকে এই কেসটা ক্লোজ করে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। এতে কামিনীও খুশি হয়। আর কামিনী বলে তার একটু শরীর অসুস্থ, ঠান্ডা লেগেছে, কিন্তু একটু পরেই দেখা যায় কামিনী সেখানে অজ্ঞান হয়ে যায়। সিকান্দার তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। তার সবকিছু পরীক্ষা করার পরে ডক্টর তাকে বলে, এত লেট করে তাকে এখানে কেন নিয়ে এসেছেন, ওর লাঙে পানি জমে গেছে, এখনই তাকে ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু সিকান্দার বলে, আমাকে একটু সাহায্য করুন, আমার কাছে একটা টাকাও নেই, আপনি ওর ট্রিটমেন্টটা শুরু করে দিন, আমি টাকার ব্যবস্থা করছি। সেখানে সেই ডক্টর এতে রাজি হয়ে যায়। সিকান্দার কামিনীকে সবকিছু বুঝিয়ে হসপিটাল থেকে বাসায় চলে আসে, কারণ তাদের ছেলে এবং কামিনীর ছোট বোন তখনও বাসায় একাই ছিল। কিন্তু বাসায় আসার পরে দেখা যায় সেই 2 জন বাচ্চাই বাইরে বসেছিল জিনিসপত্র সহ। কামিনীর ছোট্ট বোন তাকে বলে, সেই বাড়িওয়ালা তাদের বের করে দিয়েছে আর বলেছে তোমরা চোর। সাথে সাথে রেগে গিয়ে সিকান্দার সেই লোকটার সাথে দেখা করে, যার ফ্যাক্টরিতে সে কাজ করত এবং যার বাড়িতে সে থাকত। কিন্তু সেই লোকটা বলে, তোমাদের ব্যাপারে আমি জেনে গেছি, তোমরা যে চুরি করেছো, তোমাদের বিরুদ্ধে যে কেস চলছে সেটা আমরা জেনে ফেলেছি। কিন্তু সিকান্দার বলে সেই কেস ক্লোজ হয়ে গেছে আর তাদের নির্দোষ বলে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই লোকটা বলে, তাতে আমার কিছু যায় আসে না, তোমরা এখান থেকে চলে যাও। সিকান্দার বলে, ঠিক আছে, আমার মাসিক বেতনটা আমাকে দিয়ে দিন। সেই লোকটা তাকে টাকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে সিকান্দার সেই 2টি বাচ্চাকে নিয়ে একটি ধর্মশালায় চলে আসে, আর ধর্মশালার একটি রুমে সিকান্দার 2টি বাচ্চাকে রাখার পরে সে বাইরে বের হয়ে আসে টাকার এবং থাকার জায়গা জোগাড় করার জন্য। রাস্তায় বের হওয়ার পরেই 2 জন লোক সিকান্দারকে এসে মারধর করতে থাকে এবং তার কাছ থেকে টাকা নিয়ে যায়। সিকান্দার শেষ সম্বলটুকু হারিয়ে একেবারেই কান্নায় ভেঙে পড়ে। হসপিটালে তার স্ত্রীর চিকিৎসা চলছে, অন্যদিকে তার থাকার জায়গা পর্যন্ত নেই। ছোট 2টি বাচ্চাকে সে ধর্মশালায় রেখে এসেছে, এখন সে কি করবে? একেবারেই ভেঙে পড়ে সিকান্দার। এরপরে সবকিছু হারিয়ে সে যেন আর বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলে। সে একটি রেল লাইনে চলে আসে আর সেখান থেকে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এরপরে একটা গাড়ির হর্ন বাজে, আবারও সিকান্দার চোখ মেলে তাকায়। এবার আর সে সুইসাইড করে না, নিচে নেমে চলে আসে আর বলে, তখন আমার ভয়টা কেটে গিয়েছিল, তখন আমি মনে মনে ভাবছিলাম, যাই হোক না কেন আপনার সাথে তো লড়াই করতে হবে। সিকান্দার জশবিন্দরকে বলে, আপনি তো বলেছিলেন সেই লোকটাকে যাতে সে আমাকে চাকরি থেকে বের করে দেয়, তাই না? তখন কল্পনা করতে থাকে জশবিন্দর। 2 বছর ধরে যখন সে সিকান্দারকে খুঁজে পাচ্ছিল না, হঠাৎ করে একদিন সে জানতে পারে যে সে আগ্রায় রয়েছে কামিনীর সাথে। তখনই রেগে যায় জশবিন্দর আর বলে, এখনই সেই লোককে ফোন করো আর ওদের অ্যারেস্ট ওয়ারেন্ট বের করো আর ওকে চাকরি থেকে বহিষ্কার করার ব্যবস্থা করো। অর্থাৎ জশবিন্দর তখনও সিকান্দার এবং কামিনীর পিছনেই পড়েছিল, আর সিকান্দারের চাকরি যাওয়া এছাড়া তার অ্যারেস্ট ওয়ারেন্ট বের হওয়া দুটোর পেছনেই জশবিন্দরের হাত ছিল। জশবিন্দর বলে, কিন্তু এরপরে তুমি কিভাবে ঘুরে দাঁড়িয়েছিলে, মানে এই রকম অবস্থায় আসলে? সিকান্দার তখন বলতে থাকে, গডের কাছ থেকে ধার নিয়েছিলাম। সে মন্দিরে যাওয়ার পরে
প্রার্থনা করার নাম করে সেখান থেকে কিছু টাকা উঠিয়ে নেয়। এরপরে একটি এসটিডি থেকে মনীষকে কল করে আর সবকিছু খুলে বলে। মনীষ বলে, তুই ভেঙে পড়িস না, তুই কি আবুধাবি যেতে চাস? সেখানে যেয়ে কাজ করতে পারিস। এরপরেই মনীষের সাহায্যে ৩ মাস পরে সে আবুধাবি চলে যায় আর একটা কনস্ট্রাকশন সাইডে কাজ পায়। সিকান্দার বলতে থাকে, যখন আমি মাথায় গোজার জন্য ছাদ পাই এবং থাকার জন্য একটা বেড পাই, সর্বপ্রথম আমি মনীষ এবং গডের ধার পরিশোধ করি। এরপরে কামিনী ট্রিটমেন্ট এবং ২টি ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালানোর পরে আমার জীবনটা আবারও আমার আয়ত্তের মধ্যে, হাতের মধ্যে চলে আসছিল। আর এভাবেই জীবনটা চলে যাচ্ছিল। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। জসবিন্দর বলে, তাবাসসুমের ব্যাপারে কিছু বলো। সিকান্দার বলতে থাকে আর ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সিকান্দার বলে, আবুধাবি যাওয়ার ৪ বছর পরে আমি অন্য একটা কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে জয়েন করি আর সেই অফিসেই তাবাসসুমও কাজ করত। আর সেখান থেকেই আমাদের দুজনের পরিচয় হয়। দুজনেই ইন্ডিয়া এবং মুম্বাই থেকে আসার কারণে তারা একে অপরের সাথে অনেক সময় কাটায়। সেই তাবাসসুম সিকান্দারের ওয়াইফ কামিনীর ব্যাপারে জানত, কিন্তু তারপরও তাবাসসুম মনে মনে সিকান্দারকে পছন্দ করত। তারা একসাথে মুভি দেখতে যেত, ঘুরতে যেত। ঠিক একই রকমভাবে তাবাসসুম আরও একদিন সিকান্দারকে মুভি দেখতে যেতে বলে। বাসায় ছুটির দিনে বোর হতে হয়, চলো আমার সাথে। সিকান্দার রাজি হয়। এরকমই এক ফ্রাইডেতে যখন তারা দুজন মুভি দেখে আসছিল, হঠাৎ করে একজন লোক তাবাসসুমকে দেখে বলে, আরে তুমি এখানে, আমি তোমাকে কত খুঁজেছি। তাবাসসুম তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই লোকটা বলে, মুম্বাই ট্রান্সফারে তোমার কাছে আমি এখান থেকেই যেতাম, কিন্তু এরপরে আমি মুম্বাই ট্রান্সফারে যেয়ে তোমার কোনো খোঁজে পাইনি। এটা শুনে অবাক হয়ে যায় সিকান্দার। সেই লোকটা বলে, তুমি কি তোমার বিজনেস এখানেও করো নাকি বিয়ে করে সেটেল হয়ে গেছো? এতে সন্দেহ হয় সিকান্দারের। সে তাবাসসুমকে জিজ্ঞেস করে, তোমাকে আমার পেছনে জসবিন্দর লাগিয়েছে? সিকান্দার সেখানে রাগ করে চলে আসতে যাবে, তখনই তাবাসসুম তাকে বলে, আমার কথা শোনো, ২ মিনিট আমার কথা শোনো। সিকান্দার বলে, তোমাকে জসবিন্দর আমার পেছনে পাঠিয়েছে। তাবাসসুম বলে, কে জসবিন্দর? আমি কোনো জসবিন্দরকে চিনি না। সিকান্দার বলে, ওই জসবিন্দর আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। আমি ওর জন্য একদিনও শান্তিতে থাকতে পারি না। তারপর আবার তোমার মতো একজন ডান্স বারের মেয়েকে আমার কাছে পাঠিয়েছে। এতে তাবাসসুম রেগে যায় আর বলে, আমি কোনো জসবিন্দরকে চিনি না। হ্যাঁ, মুম্বাইয়ের একটি ডান্স বারে আমি কাজ করতাম, কিন্তু একটা সময় আমার মনে হয়েছে আমি আমার জীবনটাকে পরিবর্তন করব। আর এই জন্যই সেখান থেকে অনেক কষ্টের টাকা জমিয়ে আমি এখানে চলে এসেছি আর কাজ করে নিজের একটা পরিচয় গড়ে তুলেছি। হ্যাঁ, একটা সময় আমি কাজ করতাম ট্রান্সফারে, কিন্তু সেই অতীত নিয়ে আমার একটু অনুশোচনা নেই। আর এটা বলে সেখান থেকে রাগ করে তাবাসসুম চলে যায়। সিন কাট হয়ে যায়, ঘটনা বর্তমানে চলে আসে। সিকান্দার বলে, সেদিন আমি তাকে ভুল বুঝেছিলাম, তাবাসসুমকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু কি করব, আপনি আমার পেছনে এমনভাবে লেগেছিলেন, আমার ভুল বোঝাটাই স্বাভাবিক ছিল। জসবিন্দর বলে, এরপরে তুমি তাবাসসুমের সাথে আর দেখা করেছিলে? সিকান্দার বলে, হ্যাঁ, এখানে আসার আগে আমি তার সাথে দেখা করেছিলাম। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সিকান্দার তাবাসসুমকে বলে, আই এম সরি, আমি ভুল ছিলাম, সেদিনই আমি বুঝতে পেরেছি। এরপর আমি এসে দেখি তুমি সেই কোম্পানি থেকে চাকরি ছেড়ে চলে গেছো। তুমি যে এখানে চাকরি করো সেটা আমি জানতাম, কিন্তু সাহস হয়নি তোমার সাথে এসে দেখা করার। কিন্তু আজকে আমি মুম্বাই চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমার সাথে দেখা না করে থাকতে পারবো না। তোমাকে জসবিন্দর যে পাঠায়নি সেটা আমি বুঝতে পেরেছি। তাবাসসুম বলে, কে এই জসবিন্দর? তখন সিকান্দার বলে, তোমার মতো আমারও একটা অতীত ছিল, সেই অতীতের নামই হচ্ছে জসবিন্দর। তাবাসসুমেরও রাগ ভেঙে যায়। সিকান্দার তাকে জড়িয়ে ধরে আর বলে, আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। এরপরে তাকে একটা খাম ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে সে। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। জসবিন্দর বলে, আমার ইনস্টিংক্ট আমার সবকিছু শেষ করে দিয়েছে। আসলে সেই দিন এক্সিবিশন হলে তুমি যেভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলে, আমার মনে হচ্ছিল যে তুমি এর সাথে জড়িত। সিকান্দার আবারও বলে, আমার মা অসুস্থ ছিল, বাড়িতে একা ছিল। জসবিন্দর বলে, যাই হোক, দুঃখিত, আমি তোমার জীবনটা অনেকটাই ধ্বংস করে দিয়েছি, আর এই জন্য আমি দুঃখিত। সিকান্দার সেখান থেকে চলে আসতে যাবে, কিন্তু জসবিন্দর বলে, আমার মাপ চাওয়া এখনো শেষ হয়নি। কিন্তু তারপরেও সিকান্দার বলে, আমার যেটা শোনার আমি শুনে ফেলেছি, চলে যেতে চায়। ঠিক তখনই সিকান্দার তাকে পিছন থেকে আরোপি নাম্বার ৩ বলে ডাকে, আর এই ডাক শুনেই সিকান্দারের মুখটা যেন শুকিয়ে যায়। সিকান্দার আবার এসে বলে, তখনই জসবিন্দর বলে, আমার ইনস্টিংক্ট এতটাও ভুল ছিল না। যখনই তোমরা ৩ জন বেল পেয়ে যাও, আমি আমার লোকদের তোমাদের ৩ জনের পেছনে পাঠিয়ে দেই। দেখা যায় সেদিন কোর্ট চত্বরে কামিনী যখন সিকান্দারকে বলেছিল যে তার কাছে কিছু টাকা রয়েছে, সেটা শুনতে পেয়েছিল পুলিশরা এবং কামিনীকে তারা ফলো করতে শুরু করে। কামিনীকে দেখা যায় নিজেকে লুকিয়ে অনেক দূরে একটা জুয়েলারি শপে আসে, আর সেখানকার লোককে ছোট্ট একটা ডায়মন্ড দেখায় আর জিজ্ঞেস করে এটার মূল্য কত হতে পারে। সেই লোকটা বলে ১ লাখ টাকা দেওয়া যেতে পারে।
কামিনী বলে ঠিক আছে। লোকটা বলে টাকা দিতে 10 মিনিট দেরি হবে, অপেক্ষা করুন। ঠিক তখনই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে, আর জসবিন্দরকে দেখেই কামিনী প্রচণ্ড ভয় পেয়ে যায়। কামিনী বলে সত্যি স্যার, আমি চুরি করিনি। জসবিন্দর বলতে থাকে যেদিন এক্সিবিশনের ডাকাতি হওয়ার কথা ছিল, ঘটনাক্রমে ওই দিনই কামিনী ছোট্ট একটা হীরা চুরি করে নিয়েছিল। যদিও সেটা সেই লাল হিরে ছিল না, ডিসপ্লে থেকে ছোট্ট একটা হিরে সে তার নখের ভেতরে ঢুকিয়ে ফেলেছিল, আর এটাই সে সেটা বিক্রি করতে এসেছিল। জসবিন্দর তাকে বলে বাকি হিরেগুলো কোথায়? কামিনী বলে সে বাকি হিরেগুলোর কথা জানে না, শুধুমাত্র এটাই সেদিন সে তার নখের ভেতরে নিয়ে এসেছিল। জসবিন্দর বলে আমি বুঝতে পেরেছিলাম কামিনীর পক্ষে এটা করা সম্ভব নয়, এই জন্য আমি তাকে অফার দিয়েছিলাম, কারণ আমার সন্দেহটা তোমার প্রতি ছিল। আমি কামিনীকে বলেছিলাম এই ডায়মন্ড চুরির অপরাধে তাকে জেলে যেতে হবে, তার বাচ্চার জীবনও নষ্ট করতে হবে, নয়তোবা তার কাছে আরও একটা অপশন আছে, সে আমার হয়ে কাজ করবে, সে আমার হয়ে তোমার ওপরে নজর রাখবে। আমি তাকে বলেছিলাম সিকিন্দার যদি তার ইনকাম থেকে একটা টাকাও বেশি খরচ করে সেটা তুমি খোঁজ রাখবে, কোথা থেকে খরচ করলো, আর চুরি করার পর ডায়মন্ডগুলো তুমি কোথায় রেখেছিলে সেটা ইনফরমেশন দেওয়ার জন্যই আমি তাকে রেখেছিলাম, আর তার বিনিময়ে আমি এই চুরির অপরাধে তাকে কখনো অ্যারেস্ট করব না। আর আমি কামিনীকে থ্রেট দিয়েছিলাম যদি আমি কখনো জানতে পারি যে তুমি আমার হয়ে কাজ করা বন্ধ করে দিয়েছ, তাহলে আমি তোমার চুরির কেসটা আবারও ওপেন করে দেব। এরপরে জসবিন্দর বলতে থাকে তোমার জীবনে যত রকম প্রবলেম এসেছে সবগুলো আমি করেছি, বাড়ি থেকে বের করে দেওয়া, চাকরি চলে যাওয়া, টাকার সমস্যা, এই সব কিছু আমারই করা। আমি বারবার তোমাকে টাকার প্রবলেমে ফেলেছি যাতে করে টাকার জন্য চুরি করা ডায়মন্ডগুলো তুমি বাইরে বের করে নিয়ে আসো, কিন্তু কিছুই হয়নি, কারণ তো তুমি চুরিই করনি। এরপরে আরোপি নাম্বার 2 অর্থাৎ কামিনী তোমাকে অনেক ভালোবাসত। সে তো চেয়েছিল বিয়ে করার পরে চাকরি করে তোমাকে সাহায্য করবে, কিন্তু আমি তাকে কোনো চাকরি করতে দেইনি। 24 ঘন্টা তোমার উপরে নজর রাখতে বলেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা সময় সে আপডেট দেওয়া বন্ধ করে দেয়। আমি এটা মেনে নিতে পারিনি। আমি তাকে আবারও আগ্রায় ট্র্যাক করি। এরপরে যেদিন তোমরা এই কেস থেকে মুক্তি পেয়ে গেলে এটা আমি মেনে নিতে পারিনি শোনার পরে, এই জন্য আমি আবারও আমার জাল বিছাই। আগ্রাতে সেই দিন কামিনের অসুস্থ হয়ে যাওয়া, তোমার চাকরি চলে যাওয়া, ঘর থেকে বের করে দেওয়া, এমনকি রাস্তায় ছিনতাই হয়ে যাওয়া, সেই সব কিছুই ছিল আমার কাজ। এত সব কিছু শোনার পরে সিকান্দার যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিল না, তার 2 চোখ বেয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। সে কাঁদতে কাঁদতে বলে আপনি আমাকে বাঁচতে দেননি। জসবিন্দর বলে আমি তোমাকে মরতেও দেইনি। সেই দিন যখন তুমি ব্রিজ থেকে লাফ দিতে যাচ্ছিলে, সেখানে যে লম্বা হর্নটা বাজছিল সেই গাড়ির হর্নটাও আমি বাজিয়েছিলাম, তোমাকে আমি মরতেও দেইনি। আসলে তোমার জীবন নিয়ে যদি কোনো বায়োপিক লেখা হয় সেটার নাম হতে পারে সিকান্দার কা মুকদ্দর, অর্থাৎ সিকান্দারের ভাগ্য, আর সেটার ডিরেক্টর হচ্ছে আমি। সবকিছু শোনার পরে সিকান্দার যেন নিজেকেই বিশ্বাস করতে পারে না। সে রেগে সেখান থেকে জসবিন্দরকে একটা চড় মেরে সেখান থেকে চলে আসে। সিকান্দার আসার সময় শুধু কামিনীর কথাই ভাবছিল যে কামিনী তার সাথে এমনটা কিভাবে করতে পারল। ঠিক ওই সময় বাসায় চলে আসে সে, কামিনীকে বসে জিজ্ঞেস করে সেদিনের কথা, সেটা ঠিক কিনা। জসবিন্দরের নাম শুনতেই ভয়ে তার মুখটা শুকিয়ে যায়। কামিনী অনেক ভয় চোখে নিয়ে বলতে থাকে আমার আর কোনো পথ খোলা ছিল না, আমার ছেলে, আমার ছোট বোনের জীবন রক্ষা করতে আমি তাদের কথায় রাজি হয়েছিলাম, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কখনো তোমাকে হারাতে চাইনি। আমি তাদের আপডেট দেওয়া বন্ধও করে দিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে পিছু ছাড়েনি, ওরা আমাকে বাধ্য করেছে। তখনই সিকান্দার বলে ঠিক আছে, আমাদের ভাগ্য হয়তো এই পর্যন্তই লেখা ছিল। এটা শুনে অবাক হয়ে যায় কামিনী, বলে তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু সিকান্দার কোনো কথাই শোনে না। সিকান্দার বলতে থাকে আমি তোমাকে প্রত্যেক মাসে টাকা পাঠিয়ে দেব, আর তুমি যদি চাও তাহলে আমাদের ডিভোর্স হবে, না হলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু কামিনী তাকে বারবার বলে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। সিকান্দার তার কোনো কথা শুনে না। সিকান্দার তাকে সেখানেই রেখে সেখান থেকে চলে আসে, আর কামিনী অঝরে কাঁদতে থাকে। আসলে কামিনীও নিরুপায় ছিল, কারণ সে একটা ভুল করে ফেলেছে। তার নিজের সন্তান ছোট বোনকে বাঁচানোর জন্য সে বাধ্য হয়েই কাজটা করেছিল। সিকান্দারকে এরপরে মাঝ রাস্তায় দেখা যায়। এরপরে হুট করেই সে একটা বাসে উঠে বসে। এরপরে বাস থেকে নেমে একটা গাড়িতে, অতঃপর একজন লোকের স্কুটি করে একটা নির্জন খোলামেলা গ্রামে চলে আসে। আর সেখানে সে আসার পরে প্রিয়ার সাথে দেখা করে। প্রিয়া তাকে দেখার পরে বলে আমাকে একটু খবর দিয়ে আসতে পারলে না। এরপরে তারা দুজনে সেখানে কিছুক্ষণ কথা বলে, একে অপরের কথা জিজ্ঞেস করে। এরপরে সিকান্দার প্রিয়াকে কিছু কথা জিজ্ঞেস করতেই যাবে, প্রিয়া তখনই তাকে তার নার্সারির ভেতর দিয়ে একটি জায়গায় নিয়ে আসে, আর কয়েকটা চারাগাছের সামনে এসে দাঁড় করায়।
এটা দেখে সিকান্দার অনেক খুশি হয়ে যায়। প্রিয়া তাদেরকে রেখে সেখান থেকে চলে আসে। দেখা যায় সেখানে একটি চারাগাছের নিচে অর্থাৎ টপের ভেতরেই সেই ডায়মন্ডগুলো লুকানো ছিল। এটা দেখে খুশিতে কেঁদে ফেলে সিকান্দার। সেখান থেকে আসার সময় সিকান্দার প্রিয়াকে অনেক ধন্যবাদ জানায় আর বলে, তোমার অ্যাকাউন্টে তোমার টাকা পেয়ে যাবে। প্রিয়া বলে, আমি কখনোই এই কাজটা টাকার জন্য করিনি। এ থেকে বোঝা যায় প্রিয়া এখনও তাকে ভালোবাসে। সিকান্দার তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে। আর আসার সময় যখনই সে বাসে আসে, হুট করেই দেখতে পায় তার পেছন সিটে জসবিন্দর বসেছিল। তাকে গান পয়েন্টে নিয়ে নেয় আর বাস থেকে তারা দুইজন নেমে পড়ে। জসবিন্দর সিকান্দারের কাছ থেকে সেই চারাগাছটা নিয়ে নেয় এবং তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। আর জসবিন্দর সেই চারাগাছটা ভেঙে সেটার ভেতরে ছোট্ট একটা পলিব্যাগ বের করে, যেটার ভেতরেই 5টা হিরে মোড়ানো ছিল। এরপরেই জসবিন্দর তার স্ত্রী কুশলাকে কল করে আর বলে, আমার ইনস্টিংক্ট মিথ্যা হতে পারে না, আমি সত্য ছিলাম। সেই সিকান্দারই ডায়মন্ডগুলো চুরি করেছে আর আমি সেটা উদ্ধার করেছি। কৌশল্যা বলে, 15 বছর আগেই আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি, কারণ তোমাকে দুনিয়ার সামনে বিশ্বাস করাতে হতো। আর এই জন্যই আজকে আমরা দুইজন দুই প্রান্তে। জসবিন্দর তাকে বোঝানোর চেষ্টা করে, আবারও একসাথে থাকার কথা বলে, কিন্তু কৌশল্যা বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আর এই সব কিছুই সম্ভব নয়। এটা বলে সে ফোন রেখে দেয়। ফোন রাখার পরে সিকান্দার জসবিন্দরকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে আমাকে সন্দেহ করলেন আর এখানে আসলেন? তখনই জসবিন্দর বলে, যেদিন কোর্টে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল, আমি বসে বসে ভাবলাম তোমার কথা। তুমি আমাকে বলেছিলে যেদিন আমি তোমাকে সরি বলবো সেই দিন আমি বুঝতে পারবো যে আমি চোর নই। আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার ইগো আর আমার জেদের কারণে তুমিও আটকে রয়েছো, আর এই জন্যই বুঝতে পেরেছিলাম যে আমাকে হারতে হবে। আর তাই আমি তোমার সামনে হেরে গিয়েছিলাম, হেরে যাওয়ার নাটক করেছিলাম, আর শেষমেশ তুমি আমার ফাঁদে পা দিয়েছ। জসবিন্দর বলে, এবার তুমি বলো, তুমি এই ডায়মন্ডগুলো কিভাবে চুরি করেছ? সিকান্দার বলতে থাকে, আমি কম্পিউটার টেকনিশিয়ান হওয়ার কারণে বিভিন্ন জায়গায় আমার আসা যাওয়া ছিল। সেই নিক্সো এক্সিবিশনেও আমার আসা যাওয়া ছিল, কারণ তাদের কম্পিউটার প্রবলেম ছিল, সেগুলো আমি সলভ করে দিচ্ছিলাম। আর সেখানে যাওয়া আসার কারণে আমার অনেক স্টাফের সাথেই পরিচয় হয়ে যায়। এক্সিবিশনের কয়েকদিন আগে সেখানে যাওয়ার সময় তুকারাম আমাকে বলে, একটা বাসায় যেয়ে কম্পিউটার ঠিক করে দিয়ে আসতে হবে, কিন্তু আমি অনেক বিজি ছিলাম। তুকারাম বলে, 5,000 টাকা দেব, যার জন্য আমি গিয়েছিলাম, কারণ ওই সময়টাতে 5,000 টাকা আমার কাছে অনেক বেশি। কিন্তু বাড়িটা ছিল অনেক পুরনো। বাড়িতে যাওয়ার পরে আমার মনে হয় না যে সে বাড়িতে এমন কেউ থাকতে পারে যে কম্পিউটার চালাতে পারে। কিন্তু তারপরেও আমি ভেতরে যাই আর দেখতে পারি সেখানে নতুন কম্পিউটার, নতুন প্রিন্টার, সবকিছুই নতুন ছিল। কিন্তু যে লোকটা সেই কম্পিউটারের কাছে ছিল তার মুখ দেখে মনে হয় না সে কম্পিউটারের সিও বোঝে, কারণ আমি দেখতে পেয়েছিলাম সেই কম্পিউটার, প্রিন্টার সবকিছুই লেটেস্ট মডেলের ছিল। আর সেখানে কোনো প্রবলেমও ছিল না, শুধুমাত্র প্রিন্টারে একটা পেপার জ্যাম হয়ে গিয়েছিল। আমি শুধু সেটাই ফিক্সড করব, কিন্তু যেহেতু আমি 5,000 টাকা নেব, তাই আমি তাদের ভুলভাল বোঝাচ্ছিলাম। এরপরে সিকান্দার সেই লোকটাকে বলতে থাকে বিভিন্নভাবে, যেটা হয়েছে ওটা হয়েছে। সেই লোকটা কিছুই বোঝে না, শুধু বলে, তুমি কি ঠিক করতে পারবে কিনা? সিকান্দার বলে, হ্যাঁ, আমাকে 1 গ্লাস পানি দিন। এই বলে সে লোকটাকে ভেতরের রুমে পাঠিয়ে দেয়। ভেতরের রুমের দরজা খুলতেই সিকান্দার দেখতে পায় কয়েকটা AK-47, কয়েকটা টিয়ার গ্যাস সহ আরও অনেক কিছু। এটা দেখেই সিকান্দারের সন্দেহ হয়ে যায় যে এই লোকগুলো কিছু করতে যাচ্ছে। এছাড়া আমি তাদের কম্পিউটারে সেই এক্সিবিশনে যাওয়ার নকল পাসও দেখতে পাই, আর এটা দেখে আমার ধারণা পুরোপুরি সত্য হয়ে যায়। এরপরে সবকিছু জানার পরে আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। পরদিনই এক্সিবিশন হলে সেই বাড়িতে রাখা একটা লাল ব্যাগ আমি সেখানে একজন লোককে নিয়ে আসতে দেখি, আর সেই ব্যাগটা রেখে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তুকারাম সেই ব্যাগটা নিয়ে ভেতরে চলে যায়। আমি বুঝতে পারি তুকারামও এদের সাথে জড়িত। এরপরে আমি সেখানে পুলিশের সিকিউরিটি দেখতে পাই। তারা প্ল্যান করছিল কোথাও কি হলে কোথায় কাদের নিয়ে যাওয়া হবে। আর আমি এটা দেখে পুরোপুরিভাবে বুঝতে পেরে যাই তুকারাম আর সেই লোকগুলো মিলে এই এক্সিবিশন হলে ডাকাতি করার প্ল্যান করছে। আমি যেহেতু বুঝতে পারছিলাম যে তুকারাম এই সব কিছুর সাথে ইনভলভ রয়েছে, তাই আমি তুকারামকে ফলো করতে থাকি। আর ফলো করতে করতে তার বাড়িতে চলে যাই। আর সেখান থেকে সেই সব লোকদের কথা থেকে আমি জানতে পারি তারা কখন কিভাবে সেই এক্সিবিশন হলে ডাকাতি করবে। এই সব কিছু দেখার পরে সিকান্দারের মাথায় একটা আইডিয়া চলে আসে। তখনই সে বলতে থাকে, আমাকে দুটো কাজ করতে হতো, তাদের এই ডাকাতিটা ধরিয়ে দিতে হতো, আর সেটার ভিড়ে আমাকে নিজেকে সেই ডায়মন্ড চুরি করতে হতো। আর এই জন্যই আমি অনুরূপকে এটার ভেতরে সামিল করি।
কারণ আমি অনুরূপকে দেখতাম সে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট গলি থেকে তার মেয়েকে একটা নির্দিষ্ট সময়তে নিয়ে এসে একটা অটোতে উঠিয়ে দিত। আমি শুধু সেই চিরকুটটা তার প্যান্টের পকেটে ভরে দিয়েছিলাম। এরপরে তাকে প্র্যাঙ্ক কল করি এবং তাকে ওই কাজটা করতে বলি। আর আমি জানতাম ফায়ার অ্যালার্ম বাজানোর পরে মানুষদের কোথায় নিয়ে যাওয়া হবে, কি করা হবে, কারণ এই ধরনের ঘটনা এর আগেও আমি অ্যাটেন্ড করেছিলাম। আর আমি আগেই জানতাম এই ধরনের কোনো ঘটনা ঘটলে আর সেখানে যদি মানুষ রক্তাক্ত হয় বা মারা যায় তাহলে সরকারি হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আসবে, নার্স আসবে। তখনই জসবিন্দর বলে, আমি এতদিন ভাবতাম যে তোমার সাথে হয়তোবা কোনো পুলিশ রয়েছে, কিন্তু কোনো নার্স যে থাকতে পারে সেই অ্যাঙ্গেলটা আমি চিন্তাই করিনি। জসবিন্দর জিজ্ঞেস করে, প্রিয়ার সাথে তোমার সম্পর্ক কি? সিকান্দার বলতে থাকে, আমরা প্রতিবেশী ছিলাম, ও আমার বন্ধু ছিল, ও আমাকে মনে মনে ভালোবাসত। দুজনেই টাকা পয়সা নিয়ে অনেক সমস্যা ছিলাম, দুজনেই চাইতাম জীবনে ভালো কিছু করার জন্য। আর এরপরে আমি যখন ওকে এই আইডিয়াটা দিই ও রাজি হয়ে যায়। আর ওর দায়িত্ব ছিল যেদিন ঘটনা ঘটবে এক্সিবিশনের ওই দিন ওর ডিউটি রাখা, আর ও সেটা ম্যানেজ করে ফেলে। এরপরে সেদিন আমি সেই ডায়মন্ডগুলো প্রিয়ার হাতে পাচার করে দেই। আর আমি প্রিয়াকে বলেছিলাম যতদিন পর্যন্ত পুলিশ আমাদের পেছনে রয়েছে এই ডায়মন্ডের কথা কাউকে বলতে না, আর আমরাও একে অপরের সাথে যোগাযোগ করব না। জসবিন্দর অবাক হয়ে যায় আর বলে, তুমি কি করে জানলে যে কামিনী আমার হয়ে কাজ করে? বলে, যেদিন আপনি সে ব্রিজের মধ্যে হর্ন বাজিয়েছিলেন সেদিন আমি আপনাকে দেখে ফেলেছিলাম। আর আমার লাইফে হঠাৎ করে এত কিছু ঘটে যাওয়া আপনার হাতছাড়া যে হতেই পারে না এটা আমার বিশ্বাস হয়ে গিয়েছিল। সবকিছু শোনার পরে জসবিন্দর সিকান্দারকে একটা চর মেরে বসে আর বলে, এগুলো করে কি পেলে? তখনই সিকান্দার বলে, আপনার জন্য আমার কাছে একটা প্রপোজাল রয়েছে। জসবিন্দর তাকে বলে, সেই প্যাকেটে কি ছিল যেটা তুমি তাবাসসুমকে দিয়েছিলে? সিকান্দার বলে, সেখানে তাবাসসুমকে সুইজারল্যান্ড ঘুরতে যাওয়ার একটা টিকিট দিয়েছিলাম, ভেবেছিলাম এখান থেকে যাওয়ার পরে দুইজনে একসাথে সুইজারল্যান্ড ঘুরতে যাব। জসবিন্দর অবাক হয়ে যায়, বলে, এখানে আমার লাইফের 12টা বেজে গিয়েছে আর তুমি এখানে সুইজারল্যান্ড ঘুরতে যাবে? সিকান্দার বলতে থাকে, যা হওয়ার হয়ে গেছে। এই ঘটনায় হয়তো আপনি জিতেছেন, আমি হেরেছি, বা আমি জিতেছি, আপনি হেরেছেন, কিন্তু আমরা আমাদের জীবনে অনেক কিছু হারিয়েছি। জীবনের যতটুকু বাকি রয়েছে চলুন দুজনে সেই জীবনের কথা ভাবি। যা হওয়ার হয়ে গেছে। আমি আপনাকে একটা অফার করছি, আর এই অফারটা আপনার নিশ্চয়ই ভালো লাগবে। জসবিন্দর চুপ করে থাকে, অর্থাৎ সেও ভাবছে। আর এখান থেকে সিকান্দারের ভাবনা দেখে বোঝা যায় সে হয়তো তাকে এই ডায়মন্ডের অর্ধেকের টাকা অফার করবে, যে টাকা দিয়ে তারা দুইজন তাদের বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এই দুর্ধর্ষ থ্রিলার মুভিটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।